আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। এটি ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারে আছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিরই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারে আছে। তো আজকে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আলোচনার যে চ্যাপ্টারটা বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্স। আচ্ছা, তো এই যে শর্ট টার্ম ফাইন্যান্স, এটাকে বাংলায় স্বল্প মেয়াদী অর্থায়ন নামে অভিহিত করা হয়। এখন আমরা যদি শর্ট টার্ম ফাইন্যান্স অথবা স্বল্পমেয়াদী অর্থায়নের বেসিক থেকে যদি আমরা এ টু জেড জানার চেষ্টা করি, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অর্থায়ন। সর্বপ্রথম আমরা যদি অর্থায়ন কাকে বলে বা অর্থায়নের বেসিক ডেফিনিশনটা যদি না জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের পক্ষে স্বল্পমেয়াদী অর্থায়নটা জানা সম্ভব হবে না। তো আমরা যদি একটু অর্থায়নের বেসিকটা নিয়ে আলোচনা করি, খেয়াল করবেন, অর্থায়ন সবসময় মনে রাখতে হবে অর্থায়ন হচ্ছে তিনটা স্পেসিফিক জিনিসের সমষ্টিতেই হচ্ছে অর্থায়নের তৈরি হয়। অর্থায়ন কাকে বলে খেয়াল করবেন, তহবিল সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা ও তহবিল বন্টন, এই তিনটা কাজের সমষ্টিকেই হচ্ছে বেসিক্যালি আমরা অর্থায়ন বলে থাকি। এখন আমরা যদি এই জিনিসটা যদি একটা উদাহরণের সাহায্যে বুঝতে চাই, খেয়াল করবেন, মনে করেন সাপোজ একজন একটা সেলুন দিবে, একজন ব্যক্তি একটা সেলুন দিবে। এখন এই সেলুনটা দেওয়ার জন্য ওনার 10 লক্ষ টাকা প্রয়োজন। এই যে ওনার 10 লক্ষ টাকা প্রয়োজন সেলুনটা দেওয়ার জন্য, উনি যখন এই 10 লক্ষ টাকাটা কালেক্ট করতে যাবেন, তখনই এই জিনিসটাকে আমরা সংজ্ঞায়িত করতেছি তহবিল সংগ্রহ নামে। মানে এই 10 লক্ষ টাকাটা অ্যারেঞ্জ করা, ব্যবস্থা করার নামই হচ্ছে তহবিল সংগ্রহ। এখন উনি যদি এই 10 লাখ টাকাটা নিয়ে ওই যে জায়গাটা তিনি সেলুন করবে ওইখানে যদি ফ্লোরের উপর ফেলে রাখে, তাহলে কিন্তু সেলুনের কাজগুলো অটোমেটিক হয়ে যাবে না। এটার সাথে রিলেটেড আরো কিছু কাজ আছে, যেমন ওনার এই যে সেলুন করার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন হচ্ছে, এটা হচ্ছে ওনার টোটাল অ্যামাউন্ট। এখন এই 10 লক্ষ টাকাটা যখন উনি ওনার নিজের জমানো দিল কিছু, ওনার ফ্যামিলির আত্মীয় স্বজন থেকে আনলো কিছু, ফ্যামিলি থেকে নিল কিছু, বন্ধু বান্ধব থেকে ধার করলো কিছু, এই টোটাল উনি একটা 10 লক্ষ টাকা দাঁড় করাইলেন। এখন এই 10 লক্ষ টাকা অর্থাৎ যে তহবিলটা আমরা ইতোমধ্যে সংগ্রহ করছি, এই তহবিলটাকে এখন ব্যবস্থাপনা করার পালা। ব্যবস্থাপনাটা কিভাবে করব আমরা? এই যে দেখেন, মনে করেন সেলুনের জন্য যে 10 লক্ষ টাকা প্রয়োজন, এটা আসলে কেন প্রয়োজন? মনে করেন সেলুনের ডেকোরেশনের জন্য টাকা প্রয়োজন, সেলুনের চেয়ারের জন্য টাকা প্রয়োজন, সেলুনের যে বেসিন আমরা বলে থাকি যেখানে হাত মুখ ধোয়া হয় বেসিক্যালি ওইটার জন্য টাকার প্রয়োজন, যদি বলি আরো মেশিনের জন্য টাকা প্রয়োজন, চুল কাটার বিভিন্ন মেশিন। তো ওভারঅল আমরা বলতে পারি উনি প্রথমে 10 লক্ষ টাকাটা সংগ্রহ করে যখন উনি বাসায় আসবেন, এর পরবর্তীতে উনি এই 10 লক্ষ টাকাটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উনি ভাগ করে নেবেন। যে আমার ডেকোরেশনের দরকার হবে 2 লক্ষ, আমার চেয়ারের পিছনে যাবে 4 লক্ষ, আমার বেসিন বসানোর জন্য যাবে 2 লক্ষ, তো পরবর্তীতে আমার মেশিনের জন্য যাবে আরো 2 লক্ষ। এভাবে যখন উনি বাসায় বসে ওনার সংগ্রহকৃত 10 লক্ষ টাকাটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলবেন, এই জিনিসটাকেই হচ্ছে আমরা তহবিল ব্যবস্থাপনা নামে আখ্যায়িত করতেছি। এর পরবর্তীতে যখন ফাইনালি উনি যা যা উনি ব্যবস্থাপনা করছিলেন, যখন এটা ইমপ্লিমেন্ট করে ফেলবেন অথবা প্রয়োগ করে ফেলবেন,
ফাইনালি তখন আমরা বলতে পারবো যে উনি ওনার তহবিলটাকে চিহ্নিত খাতগুলোতে বন্টন করে দিচ্ছেন। এই যে আমি তিনটা কাজ বললাম, তহবিল সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা এবং ফাইনালি তহবিলটাকে বন্টন করে দেওয়া, এই তিনটা কাজের সমষ্টিকেই হচ্ছে আমরা অর্থায়ন নামে চিহ্নিত করে থাকি। এবং মনে রাখতে হবে এই যে কাজগুলা কিংবা এই যে তিনটা কাজ, এগুলা যখন আমরা 1 বছরের কম সময়ের জন্য করব, এই জায়গাটা মার্ক করবেন, 1 বছর কিংবা 1 বছরের কম সময়ের জন্য যখন আমরা এই কাজগুলা, এই যে এই তিনটা কাজ যখন আমরা করব, তখন তাকে স্বল্প মেয়াদী অর্থায়ন বলে। আরো দুইটা অর্থায়ন আছে, এগুলো আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে জানবো, যেমন মধ্যমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখন এই ব্যাপারে আমি একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে চ্যাপ্টারটা অত্যন্ত সহজ, কিন্তু তারপরেও স্টুডেন্টরা এক্সামে এটা আনসার না করার পিছনে অন্যতম যে কারণটা দায়ী, সেটা হচ্ছে বাজারে প্রচলিত বিভিন্ন মেইন বই কিংবা গাইড বইয়ে এই চ্যাপ্টারটার আনসার কিংবা সলিউশন, এক এক ম্যাথের সলিউশন এক এক ভাবে করানো হয়েছে। আদতে যেটা স্টুডেন্টদের কাছে খুবই জগা খিচুড়ি লাগে, এই কারণে ওনারা মনে করেন যে এই চ্যাপ্টার থেকে আসলে আনসার করা যাবে না, কিন্তু আদতে না, এই চ্যাপ্টারটা আসলে সহজ একটা চ্যাপ্টার। শর্ট টার্ম ফাইন্যান্স যে চ্যাপ্টারটাকে নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম, জাস্ট অল্পতে আপনাদেরকে কিছু বেসিক দেওয়ার আসলে চেষ্টা করা, অন্যথায় আর কিছুই নয়। আচ্ছা, তো শর্ট টার্ম ফাইন্যান্স যে অধ্যায়টা নিয়ে এতক্ষণ আলোচনা করতেছিলাম, সেখান থেকে ইন টোটাল আপনারা পরীক্ষায় 4 ধরনের ম্যাথ পাবেন। কয় ধরনের? 4 ধরনের ম্যাথ ইন টোটাল আপনারা পরীক্ষায় পেয়ে যাবেন। আচ্ছা, তো একটু ম্যাথগুলো সম্পর্কে নামগুলো জানার চেষ্টা করি। দেখেন, 1 নম্বরে আছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। 1 নাম্বারটা কি বললাম? কস্ট অফ ট্রেড ক্রেডিট। তারপর দ্বিতীয় যে ধরনের ম্যাথ সাধারণত এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার। এগুলো নিয়ে আমরা একটু পরে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তারপর 3 নম্বরে যে ম্যাথটা পরীক্ষায় আসে এই চ্যাপ্টার থেকে, সেটার নাম হচ্ছে ব্যাংক লোন। তারপরে চতুর্থ এবং লাস্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। তো আপনারা একটা কথা মনে রাখবেন, যদি মনে করেন যদি শুধুমাত্র এই অধ্যায় থেকে সিঙ্গেল একটা ম্যাথ দিছে, অথবা এই অধ্যায় থেকে সিঙ্গেল একটা ম্যাথ দিছে, অথবা এই অধ্যায় থেকে দিল কিংবা এই অধ্যায় থেকে দিল, সিঙ্গেল যদি আলাদা আলাদা এইভাবে ম্যাথ আপনাদেরকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন সেটি আসবে পার্ট বি তে। সেটি কোন পার্টে আসবে? পার্ট বি তে। এবং স্যাররা যদি চিন্তা করেন যে এই চ্যাপ্টার থেকে পার্ট সি তে একটা অঙ্ক দিবে, তখন স্যারেরা একটা কাজ করেন, সেটা হচ্ছে ওনারা দেখা যায় যে তখন ট্রেড ক্রেডিট কেও দেন, ব্যাংক লোন কেও দেন, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং কেও দেন, কিংবা মেইন কথা হচ্ছে যে কোনো 3 জনকে দিয়ে ওনারা পার্ট সি টা স্টার্ট করেন, যে কোনো 3 জনকে দিয়ে ওনারা পার্ট সি টা কোশ্চেন রেডি করেন। আচ্ছা, তাহলে এখন আমরা আর কথা না বাড়িয়ে মেইন ম্যাথে ঢুকে যাই, এবং প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব কিংবা যে টপিকের ম্যাথ আমরা করব, সেটি হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে আমরা এখন চলে আসলাম ফাইনালি আমাদের শর্ট টার্ম ফাইন্যান্সের প্রথম যে টপিকটা, অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট, অথবা বাংলায় যদি বলি তাহলে দাঁড়াচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। আচ্ছা, এই কনসেপ্টটা বুঝার আগে একটু ছোটবেলার একটা গল্প আসলে হঠাৎ মাথায় আসলো। সেটা হচ্ছে, আমি ছোটবেলা থেকে একটা জিনিস খুব প্রচন্ড পরিমাণ দেখতাম, যে একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই বারবার ধারে পণ্য বিক্রয় করত। তখন ছোট মানুষ, বুঝতাম না, তখন একটা জিনিস চিন্তা করতাম যে কেন একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছে
বারবার ধারে পণ্য বিক্রয় করতেছে। তো পরবর্তীতে এই যে এই বিষয়টা সম্পর্কে যখন আরো পড়াশোনা করলাম, আস্তে আস্তে সিলেবাসের মধ্যে এটা আসতে থাকলো, তখন একটা জিনিস খেয়াল করলাম, সেটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। দেখেন, ধরে নিলাম সালেহীন এবং তালহা দুইজন ব্যবসায়ী। এরা অর্থাৎ সালেহীন তালহার কাছে ধারে পণ্য বিক্রয় করছে। এখন এখানে সালেহীনের লাভটা কি? নগদে বিক্রয় করলে বা সালেহীনের কিছু একটা লাভ থাকতো। সালেহীন বিক্রয়টা কিসে করছে? ধারে করছে। এখন এই জায়গায় খেয়াল করেন, তালহা কিন্তু সালেহীনের কাছ থেকে পণ্যটা ধারে নিছে, তার মানে টাকা এখনো পরিশোধ করে নাই। টাকা পরিশোধ করার জন্য তালহা কিন্তু একটা সময় পেয়ে যাচ্ছে এখানে। সেই সময়টার মধ্যে তালহা পণ্যগুলাকে কাস্টমারদের কাছে, অর্থাৎ তালহার যে কাস্টমারেরা আছে ওই কাস্টমারদের কাছে তালহা সালেহীনের কাছ থেকে আনা প্রোডাক্ট গুলাকে সেল করবে। সেল করে 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 টাকাটা কিন্তু ক্যাশ হয়ে যাচ্ছে। পরবর্তীতে কিছু সময় পরে তালহা আবার সালেহীনকে ওই যে ধারে যে টাকাটা পাওনা আছে ওই পাওনাটা তালহা সালেহীনকে পরিশোধ করে দিবে। এখন এখানে তালহার লাভটা না হয় বুঝা গেল যে ও শুরুতে ক্যাশ টাকা দিতে হয় নাই, পরবর্তীতে প্রোডাক্ট গুলা সেল করে 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 সালেহীনের টাকাটা পরিশোধ করছে। তাহলে সালেহীনের লাভটা কোন জায়গায়? সালেহীন যে তালহার কাছে ধারে বিক্রি করলো, এখানে সালেহীনের লাভটা কোথায়? আসলে এখানে সালেহীনের লাভটা হলো ও তালহার মতো একটা কাস্টমারকে ধরে রাখতে পারছে। এরকম সালেহীন কিন্তু ইচ্ছাকৃতভাবে অনেকের কাছে ধারে বিক্রয় করতে থাকবে যাতে সে ওর কাস্টমার গুলাকে ধরে রাখতে পারে। এখানে কিন্তু যদি আমরা চিন্তা করি, তালহা কিন্তু সালেহীনের জন্য একজন কাস্টমার। এখন এই কথাগুলো কেন বললাম? কারণ বিগত বছরে দেখা গেছে অ্যানুয়াল প্রশ্ন করার সময় ফিনান্সে ম্যাথের পাশাপাশি কিছু থিওরি ইনক্লুড করে থাকে। তো সেক্ষেত্রে আমার এই বলা কথাগুলোই, গল্পগুলাই আপনাদেরকে পরীক্ষার হলে অনেক পরিমাণ হেল্প করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো এবার এখন সালেহীন যে তালহার কাছে ধারে বিক্রয় করছে, এই ধারে বিক্রয়টা কিন্তু এমনি এমনি করবে না। যেদিন সালেহীন তালহার নিকট ধারে পণ্যটা বিক্রয় করবে, সেই দিনে ও সালেহীনের জন্য ও তালহার জন্য একটা শর্ত দিয়ে দিবে। অর্থাৎ যেদিন সালেহীন তালহার কাছে ধারে বিক্রয় করতে যাবে, সেই দিনে কিন্তু সালেহীন তালহাকে একটা কি জুড়ে দিবে? শর্ত জুড়ে দিবে। শর্তটা দেখতে কেমন হবে? ঠিক এমন হবে শর্তটা দেখতে। যেমন শর্ত হচ্ছে 2/10 মিনিট 30। এগুলো কি বলতেছেন? এগুলো তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিংবা 9 এগুলো সম্পর্কে আমরা হালকা পাতলা জানছি। এবার একটু আমরা জানার চেষ্টা করি এটার মানে কি। দেখেন, খেয়াল করেন, এখানে শর্তটাকে আমি একটু নিচে নামালাম বুঝার সুবিধার্থে। তো শর্ততে কি উল্লেখ আছে? শর্ততে উল্লেখ আছে 2/10 2/10 এবং মিনিট 30। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাদের বুঝানোর সুবিধার্থে, আপনাদেরকে বুঝানোর সুবিধার জন্য শর্তটাকে নিচে নামালাম। এখন শর্তটা খেয়াল করেন মনোযোগ দিয়ে। শর্তটাতে 2/10 এবং মিনিট 30 লেখা আছে। এই শর্তটা কে দিছিল? সালেহীন দিছিল। কাকে দিছিল? তালহাকে দিছিল। কখন দিছিল?
যখন সালেহিন তালহার কাছে ধারে বিক্রয় করছিল তখন সালেহিন তালহার জন্য এই শর্তটা জুড়ে দিছিল। মনে রাখবেন, এই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট বললাম, এই টপিকটাতে সবচেয়ে বেশিবার, বিশ্বাস করেন সবচেয়ে বেশিবার এই শর্তটাই আপনাকে ইউজ করতে হবে। এবার একটু খেয়াল করি, 2/10 এটার মানে হচ্ছে সালেহিন তালহাকে বলতেছে যে তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দাও, অর্থাৎ সালেহিন যে তালহার কাছে ধারে বিক্রয় করছে তার মানে সালেহিন কিন্তু তালহার কাছ থেকে একটা টাকা পাবে। এই যে সালেহিন টাকাটা পাচ্ছে, এই টাকাটা তালহা যদি 10 দিনের ভেতর সালেহিনকে দিয়ে দেয় তাহলে সালেহিন তালহাকে এক্সট্রা 2% ডিসকাউন্ট দিবে। 2% কি দিবে? ডিসকাউন্ট দিবে। চলেন একটু উদাহরণের সাহায্যে বুঝি। মনে করেন জানুয়ারি মাসের 1 তারিখে সালেহিন তালহার কাছে বিক্রয় করছিল। এখন জানুয়ারি মাসের 8 তারিখে, অর্থাৎ তখনও কিন্তু 10 দিন পার হয়ে যায় নাই। যেহেতু 10 দিন পার হয়ে যায় নাই, অর্থাৎ 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করা হয়েছে, সেহেতু সালেহিন এখন তালহাকে 2% বার্তা দিবে। অন্যথায় যদি তালহা বলে যে না, আমি 10 দিনের ভিতর আপনাকে টাকাটা দিতে পারবো না, আমার বার্তারও দরকার নাই, তখন সালেহিন বলবে যে ঠিক আছে, আপনি বার্তা নেবেন না ভালো কথা, কিন্তু এই কথাটা শুনে যান, মিট 30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই আপনাকে আমার টাকাটা পরিশোধ করে দিতে হবে। এখন এখানে যে তিনটা জিনিস আপনাদের লাগবে, যে তিনটা জিনিস ম্যাথ করার সময় আপনাদের লাগবে, একটা হচ্ছে সিডিআর, আরেকটা হচ্ছে ডিপি, আরেকটা হচ্ছে সিপি। এই তিনটা জিনিস কিন্তু আপনাদের ম্যাথ করার সময় লাগবে। মনোযোগ সহকারে খেয়াল করবেন এই জায়গাটা। তো এই যে বি যেটার কথা বললাম, দুইটাকে হচ্ছে আমি বলছি হচ্ছে নগদ বার্তার হার। দুইটাকে হচ্ছে আমি কি বলছি? নগদ বার্তার হার, মানে যেটা ডিসকাউন্ট রেট, সেটাকে আমরা কি বলে থাকি? নগদ বার্তার হার বলে থাকি। এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট কিংবা সিডিআর। অর্থাৎ এখন আমরা জানতে পারলাম যে যখন ম্যাথ করতে যাব তখন যে ডিসকাউন্ট রেটটা থাকবে, যে বার্তার হারটা থাকবে, সেটাকেই হচ্ছে আমরা সিডিআর ধরে নিব। তাহলে সিডিআর হচ্ছে কত? 2 অথবা 2। এর পরবর্তীতে খেয়াল করেন, এই যে 2% ডিসকাউন্টের একটা সুযোগ, এটা কয়দিন থাকবে? এটার মেয়াদ হচ্ছে অনলি 10 দিন। সেই কারণে এই 10টাকে বলা হচ্ছে বার্তা, মানে ডিসকাউন্ট নেওয়ার লিমিট। তাহলে ডিসকাউন্ট নেওয়ার সময় হচ্ছে কয়দিন? মাত্র 10 দিন। তাহলে এই বার্তার সময়সীমাটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডিসকাউন্ট পিরিয়ড অথবা সংক্ষেপে ডিপি। তাহলে স্যার আমরা বলতে পারি যে আমাদের আজকের ম্যাথে ডিপি হচ্ছে 10 অথবা 10। এবং অন্যদিকে যত ঝড়ঝাপটা তুফানি হোক না কেন, সালেহিন কিন্তু তালহাকে বলে দিছে যে তুমি যেমনই পারো 30 দিনের ভিতর আমার এই ঋণটা আমাকে কি করবে? পরিশোধ করবে। এখন এই 30টাকেই বলতে হবে ঋণের মেয়াদকাল, মানে ইন টোটাল যে সময়টা আসলে পাওয়া যাচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় ক্রেডিট পিরিয়ড কিংবা সিপি। তাহলে আমরা এই ম্যাথ অনুসারে বলতে পারি যে আমাদের সিপি হচ্ছে 30। আমাদের সিপি হচ্ছে কত?
30। এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে বলে দিই। দেখেন, যেটা সবার ছোট ওর নামই হচ্ছে সিডিআর, যে মাঝখানে ওর নাম হচ্ছে ডিপি, আর যে সবার বড় ওর নাম হচ্ছে কিন্তু সিপি। এখন এখানে একটা কথা মনে রাখবেন, এই যে তালহা বলছে, কি বলছিল, যে আমি, তালহা সালিহিনকে বলতেছে যে আমি আপনার এই যে 2% বাট্টা নেওয়ার যে সুযোগটা, তালহা বলতেছে যে সে সেটা নেবে না। এখন আমরা কিন্তু অর্থনীতি বলেন, ফিনান্স বলেন, হিসাব বিজ্ঞান বলেন, আমরা কিন্তু এটা জানি যে প্রত্যেকটা সুযোগ ছেড়ে দেওয়ার কিন্তু একটা কি আছে, ব্যয় আছে। যেটাকে আমরা অর্থনীতির ভাষায় সবচেয়ে ভালো বুঝি সেটা হচ্ছে সুযোগ ব্যয় নামে। অর্থাৎ যখন আমরা কোন একটা বিষয়ের সুযোগ ত্যাগ করি, সেটার পিছনে আমাদের যে ব্যয়টাকে হয় সেটাকে সুযোগ ব্যয় বলে। এখানে এই যে তালহা সালেহিনের দেওয়া এই যে বাট্টার যে ডিসকাউন্টের যে অফারটা, এটা যখন সে ত্যাগ করবে তখন তাকে অটোমেটিক্যালি একটা ব্যয় বহন করতে হবে। ওইটাকে আমরা এখানে ব্যবসায়ী ঋণের ব্যয় নামে অভিহিত করতেছি। এখন এবার এই পর্যায়ে আমরা চলে আসছি কস্ট অফ ট্রেড ক্রেডিট, বা এতক্ষণ যেটা নিয়েই কথা বলতেছিলাম আসলে এটাকে কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা আছে এটা সংক্ষেপে আমরা সিটিসি নামে ডাকবো। কস্টের সি, ট্রেডের টি এবং ক্রেডিটের সি। তো বিষয়টা হচ্ছে এটাকে এখন থেকে এত বড় নামে না ডেকে সিটিসি নামে এটাকে আমরা ডাকবো। তো এই কস্ট অফ ট্রেড ক্রেডিট বা সিটিসি এর ফর্মুলা হচ্ছে দুইটা। সিটিসি এর ফর্মুলা মাত্র কয়টা বললাম? দুইটা, অনলি দুইটা ফর্মুলা। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের, আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের। একটু খেয়াল করবেন, সরল সুদ যখন সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা আসতেছে তখন এখানে কি লিখছি আমি? অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে কি? অ্যাপিয়ার এ মানে হচ্ছে অ্যানুয়াল, পি মানে হচ্ছে পার্সেন্টেজ এবং আর মানে হচ্ছে রেট। তাহলে অ্যাপিয়ার দ্বারা আমরা কি বুঝাচ্ছি? অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এবং এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন সিম্পল ইন্টারেস্ট দেখব আমরা। এখন এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ফর্মুলাটা আমি বলতেছি, খেয়াল করেন। সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইনটু 360 divided by CP minus DP into 100। এখন আপনারা কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা টপিক পড়াইছি, সেটা হচ্ছে কি সিডিআর, ডিপি, সিপি। এগুলো কিন্তু আপনাদের খুবই পরিচিত। সিডিআর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড এবং সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড। এর পরবর্তীতে আছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, অর্থাৎ ইআইআর। ইআইআর, ই মানে হচ্ছে ইফেক্টিভ, ই মানে হচ্ছে ইফেক্টিভ, আই মানে হচ্ছে ইন্টারেস্ট এবং আর মানে হচ্ছে রেট। তাহলে ইআইআর মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এটার ফর্মুলা হলো 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100। এখন এই ফর্মুলাটাতে আমরা আয়ের মান কিভাবে পাবো? আমরা এই ফর্মুলাটাতে আয়ের মান পাবো হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর। এটাই হচ্ছে আয়ের মান। এরপর এই ফর্মুলাটাতে আমরা n এর মান কিভাবে পাবো? n এর মান হলো উপরে 360 ডিভাইডেড বাই সিপি এবং মাইনাস ডিপি। এখন যে কথাটা আমি কিন্তু আপনাদেরকে শুরুর দিকে বলছিলাম, এই চ্যাপ্টারটা আসলে অনেক সহজ হলেও স্টুডেন্ট আনসার করতে চায় না। কেন চায় না?
কারণ বিভিন্ন পাবলিকেশন বা বিভিন্ন বাজারে প্রচলিত বই এই চ্যাপ্টারের ম্যাথটাকে অনেক জগা খিচুড়ি করে ফেলছে। কিরকম, একটা এক্সাম্পল দিই। মনে করেন একটা ম্যাথ একটা পাবলিকেশনে অ্যাপিয়ার দিয়ে করে, আরেকটা পাবলিকেশনে ইয়ার দিয়ে করে, আবার আরেকটা পাবলিকেশনে দোনোটা দিয়ে করে। এখন আমরা কি বুঝবো, আমরা কিভাবে বুঝবো স্যার কোনটা করতে হবে? এটাই আমাদের কোশ্চেন। এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক মানে কি, একটু পিছনের দিকে। পিছনে কখন? যখন এই দুইটা ফর্মুলা নিয়ে ফিন্যান্সের যারা মনীষী আছেন ওনাদের মধ্যে যখন একটা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল, সেই সময়টাতে গিয়েই হচ্ছে আমরা এই ফর্মুলার আদ্যপান্ত সম্পর্কে জানবো। একটু সময় চেয়ে নিচ্ছি, হয়তো আপনাদের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে, তবে এই জিনিসগুলো আপনার বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন খুবই ইম্পর্টেন্ট। তো বাজারে যে প্রচলিত যে বইগুলো আছে ওইখানে বিভিন্ন রকম বইয়ে যে বিভিন্ন সলিউশন করা, এটা আসলে কেন? কারণ আমাদের যে পূর্বপুরুষ বা মনীষীরা ওনারা হচ্ছে বেসিক্যালি ক্যাচাল লাগাই দিয়ে গেছেন। কেমন ক্যাচাল? এই যে দেখেন মনীষীরা কি বলছেন, এই যে সিটিসি যে আমরা পড়তেছি, এই সিটিসি নিয়ে আসলে মনীষীরা কি বলে গেছেন, ফর্মুলা দুইটা যে আমরা দেখলাম এগুলো নিয়ে মনীষীরা আসলে কি বলছেন দেখা যাক। এক নম্বরে আছে জেমস সি ভ্যান হর্ন, ওয়াকোভিক্স, ব্লক এন্ড হিউট। ওনারা বলছেন যে তোমরা সিটিসি যখন বের করবা কিংবা কস্ট অফ ট্রেড ক্রেডিটের ম্যাথ যখন তোমরা করবা তখন তোমরা সিম্পল ইন্টারেস্ট অথবা অ্যাপিয়ারের ফর্মুলাটা ব্যবহার করবা। এখন ওনারা তার কথাটা এমনি এমনি বলেন নাই, ওনারা ওনাদের উত্তরের সপক্ষে কারণ কিংবা যুক্তি হিসাবে দেখাইছেন যে কস্ট অফ ট্রেড ক্রেডিট সবসময় কি হয়, স্বল্প মেয়াদি হয়। এটার মেয়াদ সাধারণত 3 মাস থেকে 1 বছর হয়ে থাকে। এখন আমরা 3 মাস থেকে 1 বছর মেয়াদি কোনো কিছুর কখনোই চক্রবৃদ্ধি সুদ আসলে বের করা যায় না। সেই কারণে এই মনীষীগণ ওনাদের মতামতটা দিচ্ছেন অ্যাপিয়ারের পক্ষে। এবার আসেন ইএফ ব্রিনাম, স্কট ব্যাসলে, এলজে গিটম্যান, ওনারা বলতেছেন যে আবার না, তুমি বাবা শুধু অ্যাপিয়ার বের করলে হবে না, তাইলে স্যার আমাদের কি করা লাগবে? এখন আমাদের এখন সিম্পল ইন্টারেস্ট দিয়ে অ্যাপিয়ারও বের করা লাগবে, আবার সাথে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে ইআইআরও বের করা লাগবে। এখন ওনারা তো আর কথাটা আবার না বুঝে বলেন নাই, ওনারাও কিন্তু মনীষী। ওনারা ওনাদের উত্তরের সপক্ষে কারণ কিংবা যুক্তি হিসাবে বলছেন, এটা একটু ভালো মতো মার্ক করবেন। এই লাইনটাই কিন্তু আপনাদের ম্যাথে আসবে কিছুক্ষণ পরের ম্যাথেই। তো প্রতিষ্ঠান সাধারণত যেটা হয়, প্রতিটা প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম টাইম বাট্টার সুযোগটাকে ক্রমাগত বারবার করে, ওই যে আমি আপনাদেরকে একটা বাট্টার সুযোগ পড়াইছিলাম সালেহিন এবং তালহার উদাহরণ দিয়ে, ওই বাট্টার সুযোগটা প্রতিষ্ঠান বারবার কি করে, ছেড়ে দেয়। এই কারণেই হচ্ছে ওনারা বলছেন যে অ্যাপিয়ার এবং ইআইআর উভয়কে বের করতে। এখন এই কি মুসিবত স্যার, এত ক্যাচাল লাগাচ্ছেন কেন? আমাদের করণীয় কি সেটা বলেন। এখন আমাদের করণীয়তে যাওয়ার আগে একটু আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের অ্যানুয়েট যে সিলেবাসটা, ওই অ্যানুয়েট সিলেবাসে কিন্তু রেফারেন্স বই হিসেবে উল্লেখ আছে এলজে গিটম্যানের বইয়ের নাম। তাহলে স্বাভাবিকভাবে আমরা কার নিয়ম ফলো করব? এলজে গিটম্যানের নিয়ম ফলো করব। এখন আমাদের করণীয় কি? তাহলে এখন আমাদের করণীয়টা হচ্ছে বোর্ডে দেখেন, প্রশ্নে যদি নির্দিষ্ট করে একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ভাই আপনি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট করেন, তার মানে আমরা নির্দিষ্টভাবে বুঝে গেছি যে অ্যাপিয়ার করব। আর প্রশ্নে যদি আমাদেরকে বলে, নির্দিষ্ট করে বলে যে ভাই ইফেক্ট
ইফেক্টিভ ইন্টারেস্ট রেট করেন, তার মানে আমরা ইআইআর করব। এরপর যদি এগুলো নির্দিষ্ট করে না বলে জাস্ট এতটুকু বলে দেয় যে কস্ট অফ ট্রেড ক্রেডিট করেন, তখন ভাই আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে অ্যাপিয়ার এবং ইআইআর দুটোটাই করে আসব। এখন বাজারে প্রচলিত বইগুলোতে আপনি যদি খুলেন কি দেখবেন জানেন? নির্দিষ্ট করে প্রশ্নে ইআইআর করতে বলার পরেও, নির্দিষ্ট করে প্রশ্নে ইআইআর করতে বলার পরেও কোনো কারণ ছাড়া এরা অ্যাপিয়ার সহ করে বসে থাকে। অ্যাপিয়ার করতে বললে ইআইআর সহ করে বসে থাকে। কি রে ভাই, সমস্যা কি? আমরা ভাই ফোকাসড, আমাদের কাজ হচ্ছে যে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বললে অ্যাপিয়ার করব, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যদি নির্দিষ্ট করে বলে ইআইআর করব, আর যদি কিছু নির্দিষ্ট করে না বলে খালি বলে যে ভাইয়া কস্ট অফ ট্রেড ক্রেডিট করো, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ার এবং ইআইআর দুটোটা করে দিয়ে আসবো। সিম্পল এজ দ্যাট। এবার এতক্ষণ ধরে আপনারা বলবেন যে স্যার খালি বকর 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 বকরই করতে আছে, ম্যাথ কি করাবেন না? এই যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথে, ফার্স্ট ম্যাথ। ফাইনালি এবার আমরা আমাদের ম্যাথে চলে আসছি। অনেকক্ষণ বকবক করছি, আপনাদেরকে বিরক্ত করছি জানি। এবার ম্যাথ। আচ্ছা, এখন যে ম্যাথটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে আপনাদের সিটিসির একটা ম্যাথ। সিটিসি মানে কি বলছিলাম? কস্ট অফ ট্রেড ক্রেডিটেরই একটা ম্যাথ, যেটা পার্ট বি তে আসছিল এনইউ বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার 2014 সালের একটা অঙ্ক। তো এই ম্যাথটাতে একটু কনফিউজড করার ট্রাই করছে এবং কিছু বই কনফিউজড হয়েও গেছে। আমরা কনফিউজড হব না, ম্যাথের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে বুঝে আমরা চেষ্টা করব যে কি করতে বলা হয়েছে। খেয়াল করেন তো, এখানে বলা হচ্ছে মিস্টার হোসাইন ইজ এ ভেরি কশাস বিজনেসম্যান, অর্থাৎ মিস্টার হোসাইন হচ্ছেন খুবই একজন সতর্ক ব্যবসায়ী। হিজ সাপ্লায়ার, ওনার যে সাপ্লায়ার আছেন মানে যিনি ওনাকে পণ্য ধারে বিক্রয় করেন, অর্থাৎ যে ব্যক্তি মিস্টার হোসাইনের কাছে পণ্য ধারে বিক্রয় করেন ওই ব্যক্তিটা অফার্স, ওনাকে শর্ত জুড়ে দিছে। কাকে? নিশ্চয়ই মিস্টার হোসেনকে। কি শর্ত দিছে? শর্ততে বলা হয়েছে যে 3/10 meets 70। এটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলে আসছি। কি বলছিলাম একটু মাথায় জোর দেন। 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ যদি করেন কে? মিস্টার হোসেন, উনি কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন? আরো 3%। আর কোনো কারণে যদি উনি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ না করেন তাহলেও কিন্তু অবশ্যই 70 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিতে হবে। এরপর মিস্টার হোসেন নেভার টেকস দ্য ডিসকাউন্ট অফার্ড। এই যে এখানে খেয়াল করেন একটা লাইন দেওয়া আছে, লাইনটা কি? মিস্টার হোসেন উনি কখনোই বাট্টার সুযোগটা গ্রহণ করেন না। এই লাইনটা খেয়াল করেন স্যার মনোযোগ দিয়ে। মিস্টার হোসাইন কখনো বাট্টার সুযোগটা গ্রহণ করেন না। এইরকম প্রতিষ্ঠানের ব্যাপারে কিছুক্ষণ আগে এলজে গিটম্যান বলছিলেন। উনি কি বলছিলেন? প্রতিষ্ঠান যখন কখনোই, এই যে নেভার, কখনোই টেক্স গ্রহণ করেন না দ্য ডিসকাউন্ট অফার, যখন একটা প্রতিষ্ঠান কখনোই বাট্টাটা নেয় না, ডিসকাউন্টটা নেয় না, তখন আমাদের কি বের করতে হয়? তখন আমাদের অ্যাপিয়ার প্লাস ইআইআর দুইটাই বের করতে হয়। স্যার এতটুকু তো স্যার মনে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু যাই। দেখেন, বাট কিন্তু হি পেজ, তিনি তার টাকাটা পরিশোধ করে দেন
in 60 days 60 দিনে rather than the 70 days allowed ওনাকে কিন্তু অর্থাৎ মিস্টার হোসেনকে সময় বেঁধে দেওয়া হয়েছিল 70 দিন কিন্তু মিস্টার হোসেন হচ্ছে একজন সতর্ক ব্যবসায়ী কশাস বিজনেসম্যান সেই কারণে উনি 70 দিন পর্যন্ত অপেক্ষা করেন না উনি 60তম দিনেই টাকাটা কি করেন পরিশোধ করে দেন সো যাতে হি ইজ শিওর দ্যাট পেমেন্ট আর নেভার লেট যাতে তিনি নিশ্চিত থাকেন যে পেমেন্টটা করতে ওনার দেরি হচ্ছে না এরপর আমাদেরকে কি বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ নট টেকিং দ্য ডিসকাউন্ট অর্থাৎ উনি যে বাট্টার সুযোগটা ছেড়ে দিচ্ছে এটার কারণে ওনার সুযোগ ব্যয় কত হচ্ছে এটা বের করতে বলছে এক নাম্বার পয়েন্ট শুধু কি বলছে কস্ট বলছে কিছুক্ষণ আগে আমাদের করণীয়তে কিন্তু আমি বলে আসছি যে আমাদেরকে যদি পরীক্ষায় শুধু কস্ট বলে তার মানে অ্যাপিয়ার এবং ইআইআর দুইটাই আমাদেরকে করতে হবে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট আপনাকে এখানে কনফিউজড করার জন্য ওনার 70 দিন সময় উনি 60 দিনের মধ্যে টাকা দেয় অনেক কিছু আনছে ভাই মনে রাখবেন কস্ট অফ ট্রেড ক্রেডিটে এগুলার কোনো ফাংশন নাই কস্ট অফ ট্রেড ক্রেডিটে শুধু একটা জিনিসেরই ফাংশন সেটা হচ্ছে এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটা ছাড়া অন্য কোনো কিছু আপনার ম্যাথে কখনোই ম্যাটার করবে না 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 তাহলে আমরা মনে করব যে আমাদের একদম সহজ করে নি পুরো ম্যাথটা আগে পিছে যত কথা বলছে কাউকেই স্যার আমরা চিনি না আমরা চিনি শুধুমাত্র কাকে আমরা চিনি শুধুমাত্র এই শর্তটাকে আমরা কাউকে চিনি না আমরা জানি আমাদেরকে অ্যাপিয়ার এবং ইআইআর করতে হবে এবং আমরা জানি আমাদেরকে শুধুমাত্র এই টার্মটা মনে রাখতে হবে তাহলে স্যার আমরা একটু ম্যাথে চলে যাই তো অ্যাপিয়ারের ফর্মুলা স্যার আমি কিন্তু আপনাদেরকে দিছিলাম কস্ট অফ ট্রেড ক্রেডিটের দুইটা ফর্মুলা দিছিলাম যার মধ্যে ফার্স্টেরটাই ছিল কিসের অ্যাপিয়ারের খেয়াল করেন অ্যাপিয়ারের ফর্মুলাটা অ্যাপিয়ার is equal to CDR divided by 100 minus CDR into 360 divided by CP minus DP into 100 ওকে স্যার এটা হচ্ছে একটা স্ট্যান্ডিং দিলাম এখন একটা জিনিস খেয়াল করবেন ফার্স্টে একটু লং কাটে যাব তারপরে আমরা শর্টকাটে চলে আসবো প্রথমে আমাদের যার মানটা লাগবে সেটা হচ্ছে সিডিআর মানে আমি আপনাদেরকে বলছিলাম ক্যাশ ডিসকাউন্ট রেট ডিসকাউন্টের যে হারটা থাকবে সেটাই হচ্ছে সিডিআর এই যে মিস্টার হোসেন যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেন তাহলে উনি 3% বাট্টা পেতেন এই তিনটাই হচ্ছে আমার সিডিআর যেটা বাট্টা পাওয়া যেতে পারতো সেটাই হচ্ছে সিডিআর আর শর্টকাটে মনে রাখবেন কিভাবে তিনটা সংখ্যা আছে 3 10 70 3 হচ্ছে সবার ছোট আর সবার ছোটটাই হচ্ছে সিডিআর আচ্ছা ডিসকাউন্ট পাওয়ার মেয়াদ ছিল কয়দিন 10 দিন সেই কারণে ডিপি অথবা ডিসকাউন্ট পিরিয়ডের মান হচ্ছে কত স্যার 10 এর পরবর্তীতে সিপি লাগবে সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড বা সে কত দিনের মাথায় আমার ঘাড় ধরে টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিবে কয় দিনের মাথায় 70 দিনের মাথায় তাহলে সেটাই হচ্ছে আমার সিপি তাহলে আমরা বলতে পারি যে সবার ছোটটা সিডিআর তার বড়টা ডিপি আর সবার বড়টা সিপি এভাবে মনে রাখা খুবই সিম্পল প্রত্যেকটা ম্যাথে এই টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে এবার একটু আমরা ক্যালকুলেশনে ভুল করা যাবে না ফিনান্সে আমরা ম্যাথের ফর্মুলা বরাবর দেওয়ার পরেও
ফর্মুলা বসাতে পারলে কিন্তু ম্যাথ পারার কথা, বাট তাও আমরা ক্যালকুলেশনে ভুল করি, তাই এটা করা যাবে না। ম্যাথে আসি, দেখেন তাহলে সিডিআর এর মান যেহেতু স্যার পাইছি আমরা 3, তাই আমরা এখানে কি দিব 3 দিব। তাহলে নিচে আছে কে 100, 100 এর মতো বসে যাবে, মাইনাস মাইনাস, আর সিডিআর হচ্ছে কত 3, ওইখানে তো পেলামই আমরা, ইনটু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। সিপির মান পাওয়া গেছে 70, যার কারণে সিপির জায়গায় দিব 70, মাইনাস মাইনাস ডিপির মান পাওয়া গেছে 10, যার কারণে ডিপির মানও দিব 10। এবার ইনটু দিলাম আমরা 100। এরপরে উপরে 3 3 এর মতো থাকবে, 100 থেকে 3 চলে গেলে হচ্ছে 97, 100 থেকে 3 চলে গেলে 97, ইনটু উপরে আছে 360, আর নিচে 70 থেকে 10 বিয়োগ করলে কত হয় 60 হয়, 70 থেকে 10 বিয়োগ করলে 60 হয়, এবং পাশে দিয়ে দিব ইনটু 100। এখন আমাদের করণীয় কি, এখন ক্যালকুলেটর নিব হাতে, সবার প্রথমে 3 দিব, 3, এরপর ভাগ চিহ্ন আর 97। ক্যালকুলেটরে অনেক বড় একটা মান আসবে, যেই মানটাই আসুক না কেন, যত বড় মানটাই আসুক না কেন নিয়ে নেবেন, যেন আপনার আনসারে কোনো কি না হয়, হেরফের না হয়। তো যে মানটা আসছে আমার সেটা হচ্ছে 0.03092785। তাহলে এটার মান আসছে এটাই, যে এই ক্যালকুলেশনটা করে আমি এই মানটা পেলাম। এরপর ইনটু ইনটু দিলাম, এরপর আবার আরেকটা ভাগের কাজ আসতেছে। ভাগের কাজ কি, 360 ভাগ শুধু 60, আমার আনসার আসছে এটার আনসার আসছে 6, ইনটু কে আছে 100। এবার লাস্ট কাজ আপনাদের কি করতে হবে, ক্যালকুলেটরে এটার মানটা তুলতে হবে, 0.03092785, তার সাথে ইনটু 6 দিবেন, তারও সাথে ইনটু 100 দিবেন। তো দেখা যাচ্ছে যে 18.556701 এই আনসারটা আসছে। এখন স্যার যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু স্যার, এটা হচ্ছে একদম লাস্ট আনসার, একদম লাস্ট আনসার। লাস্ট আনসারে কখনোই দশমিকের পরে সবগুলাকে নেওয়ার দরকার টোটালি নাই। তাহলে স্যার কি করব, 2 ঘর নেবেন, এই ক্যালকুলেশনে পুরোটাকে নেবেন, আর লাস্টে যখন ফাইনাল আনসার চলে আসবে তখন স্যার অনলি কি করবেন, 2 ঘর নেবেন। 2 ঘরে কে আসতেছে 5 5। এখন আপনি যে 5 5 নিচ্ছেন একটু খেয়াল করবেন, 5 5 নেওয়ার সময় পরের সংখ্যাটা কত 6, পরের সংখ্যাটা হচ্ছে 6। যেহেতু পরের সংখ্যাটা 6, তার মানে হচ্ছে এই যে 5 যেটা আছে ওর সাথে অটোমেটিক্যালি 1 যোগ হবে। তাহলে 5 এর সাথে যদি 1 যোগ হয় 5টা কি হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 18.56%। এটা একটু আপনাদেরকে আমি আরেকটু বুঝাই, এই জায়গাটা খেয়াল করবেন। মনে করেন 18 আনসার আসলো 18.554, আবার আনসার আসলো 18.555, আরেকটা আনসার আসলো 18.553, আরেকটা আনসার আসলো 18.556। এখন খেয়াল করেন আপনি নেবেন কয় ঘর, 2 ঘর। এখানে 5 5 এর পরের সংখ্যা কত 3, তার মানে কি আগেরটার সাথে 1 যোগ করব, করব না। এখানে ঠিকই আমি আনসার লিখব 18.55। আবার আসেন
আরেকটা आंसर আছে 18.554 এখানে আমরা কয় ঘর নিব 2 ঘর পরের সংখ্যাটা কত 4 তাহলেও কি স্যার আমরা যোগ করব না এখানেও আমরা 18.55 বরাবর লিখে দিব কিন্তু তারপরে যে দুইটা আছে এখানে খেয়াল করবেন এই যে 2 ঘর যখন নিতে যাব তারপরে কি আছে 5 অর্থাৎ 5 কিংবা তার বেশি যদি থাকে তখন আগেরটার সাথে এক কি করতে হয় যোগ করতে হয় তখন 55টা কি হয়ে যায় 56 হয়ে যায় আর এখন আপনারা বলতে পারেন যে স্যার আমার आंसर আসছে 18.556 এখন আমি যদি এটাকে 18.55 লিখি অর্থাৎ 18.55% লিখি তাহলে কি স্যার কেটে দিবেন না তাও কাটবেন না এটা নিয়ে এতটা আপনার মানে ডিস্টার্ব হওয়ার কোনো কারণ নাই আপনি যদি চান এখানে 5 এর বেশি আসলে আগেরটার সাথে এক যোগ করে দিতে পারেন কিংবা যেরকম আসছে সেরকমই রেখে দিতে পারেন কিন্তু মনে রাখবেন এই জায়গাটাতে মানটা পুরো নেবেন যাতে একুরেট আনসারটাই আপনার বের হয় এবং আনসার বের হওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আনসারটাকে একটু বক্স করে দিবেন এভাবে নীল কালি দিয়ে পরীক্ষার হলেও বক্স করে দিবেন যাতে স্যারের বুঝতে সুবিধা হয় যে কোনটা আনসার এতগুলো লাইনের মধ্যে তো আমরা কিন্তু এখনো কি করছি এপিআর করছি এবার আমরা কি করতে যাব এবার কিন্তু আমরা ইআইআর করতে যাব এখন ইআইআরটা খেয়াল করেন ইআইআরটা খেয়াল করেন আচ্ছা এরপরে আমি কিন্তু আপনাদেরকে ইআইআর এর ফর্মুলাও কিন্তু দিয়ে দিছিলাম ইআইআর এর কি ফর্মুলা দিছিলাম আমি আপনাদেরকে দিছিলাম যে ইআইআর দিছিলাম ইআইআর এর কি ফর্মুলা দিছিলাম আমি আপনাদেরকে দিছিলাম যে ইআইআর ইজ ইকুয়াল টু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100 তো এখানে এই যে আয়ের মানটা হচ্ছে যে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর আচ্ছা এখন আমরা যখন ম্যাথটা করতে যাব আর কি সর্বপ্রথম ব্র্যাকেট এগুলো বসে যাবে 1 1 এর মতো বসে যাবে প্লাস দিয়ে ফার্স্টে কার মানটা লাগবে আয়ের মানের জন্য আমরা ফর্মুলা দিছিলাম সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর তো স্যার আমরা একটু পিছনের পেজে যাব এবং আমরা দেখব যে অ্যাপিয়ার করার সময় কিন্তু আমরা সিডিআর বলেন আমরা সিপি বলেন আমরা ডিপি বলেন তিনটাই কিন্তু আমরা কি করছিলাম বের করছিলাম তাহলে ওখান থেকে যদি আমি ভুল না করে থাকি তাহলে আমরা ওইখানে সিডিআর পেয়েছিলাম হচ্ছে 3 এবং এর পরে ডিপি পেয়েছিলাম 10 আর সিপি পেয়েছিলাম 70 তাহলে সিডিআর যেহেতু আমাদের 3 তাহলে সিডিআর এর মানের জায়গায় 3 দিব 100 মাইনাস সিডিআর 100 মাইনাস আর সিডিআর এর মানে 3 দিব উপরে থাকতেছে হচ্ছে 3 আর নিচে 100 থেকে 3 মাইনাস মানে 97 তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে 3 ডিভাইডেড বাই 97 করা 3 ডিভাইডেড বাই 97 কিন্তু কিছুক্ষণ আগেও আমরা করছিলাম ওই মানটা আপনারা চাইলে চোরা টেকনিক করে বসাই দিতে পারবেন তারপরে আমার মতে পাশে একটা স্ট্যান্ডিং দিয়ে কিন্তু করা ভালো তো মানটা আসছে 0.030927835 আচ্ছা এর পরবর্তীতে খেয়াল করেন এটা তো পাইলাম আমরা আয়ের মান তাহলে আয়ের জায়গায় বসাই দিই 0.030927835 আচ্ছা এর পরবর্তীতে লাগবে কার মান n এর মান এই কাজটাও কিন্তু আমরা অ্যাপিয়ারে করে আসছি n কে কেমনে পাওয়া যায় n কে পাওয়া যায় যে 360
ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি করলে এবার একটু খেয়াল করবেন 360 এর মতো বসে যাবে। সিপির যে মান, সিপি কই এই যে 70, সিপির মান 70 দিলাম, মাইনাস মাইনাস দিলাম, আর ডিপির মান হচ্ছে কত 10, তাহলে ডিপির মানও দিলাম কত 10। এবং এদিকে আসলে এই যে 360 বসে যাবে, 70 থেকে 10 গেলে হচ্ছে কত 60। এবার 360 যেটা আছে তাকে আপনি ভাগ করবেন 60 দিয়ে, কত হয় 6। এই 6টাই হচ্ছে কার মান, n এর মান। উপরে বসাই দিলাম -1 -1, এরপরে ইনটু 100 এবং ইনটু 100। এবার খেয়াল করেন এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গার ক্যালকুলেশনটা, এই জায়গার ক্যালকুলেশনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই জায়গার ক্যালকুলেশনটা খেয়াল করেন মনোযোগ দিয়ে। দেখা যাচ্ছে কিনা আসলে আমি ঠিক বলতে পারি না, তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আপনারা এই ক্যালকুলেশনটা করবেন। এই এতটুকু ক্যালকুলেশন, এই যে 6 পর্যন্ত এতটুকু ক্যালকুলেশন কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরুতেই দেখেন ফার্স্টে আছে একটা ব্র্যাকেট, তো এই ব্র্যাকেটটা দিলাম, এর পরবর্তীতে দেখা যাচ্ছে, আচ্ছা ব্র্যাকেট দিলাম, এরপরে আমাদের আসছে 1 প্লাস 0.030927835। এর পরবর্তীতে আমরা ব্র্যাকেটটা শেষ করব এবং টু দি পাওয়ার 6 দিব। এখন সমান দিব, সমান দিলে যে মানটা আসছে সেটা হচ্ছে আমাদের এটা। আমরা এটা কিভাবে করছি আরেকবার বলতেছি, দেখেন ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.030927835 ব্র্যাকেট শেষ, টু দি পাওয়ার চিহ্ন, এরপর হচ্ছে 6 দিয়ে আমাদের যে মানটা আসছে 1.200520538। এখান থেকে আমরা 1 কে কি করব মাইনাস করব, যা আসবে তাকে 100 দিয়ে গুণ দিব। তো আমার কিন্তু ক্যালকুলেটরের মানটা আছে, এরপর আমার কি করতে হবে 1 কে মাইনাস করতে হবে। তাহলে আমি এরপর -1 দিলাম, তো -1 দিলে দেখা যাচ্ছে आंसर আসতেছে 0.20052058। এটাকে হচ্ছে 100 দিয়ে গুণ, তাহলে ইনটু দিবেন 100, তাহলে আমাদের মান আসতেছে 20.05। দ্বিগুণ নিব, ফাইনাল आंसर পার্সেন্ট। এবার আপনাদের কাজ হবে 20.05 যেটাই আসছে সেটাকে আবার নীল কালি দিয়ে একটা কি করবেন বক্স করে দিবেন, যাতে সারা এতগুলো লাইনের মধ্য থেকে আনসারটা খুঁজে নিতে আসলে সুবিধা হয়। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।